চতুর্থ তালিকায় মেমারির জন্য তোমাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী তালিকায় নাম ঘোষণা করেছে, তোমার নাম। প্রথম হুম, প্রতিক্রিয়া কি? খুব ভালো লাগছে। বিজেপির তরফ থেকে আমাকে মনোনীত করা হয়েছে। একদম রাজনীতির বাইরের একজন মানুষকে বিজেপি সুযোগ দিয়েছে, এটা তো একটা বিশাল ব্যাপার। এবং এখান থেকে একটা বার্তাও যাবে যে প্রতিবাদী মুখ যারা আছে তাদেরকে বিজেপি সুযোগ দিচ্ছে, এটাও একটা বিশাল ব্যাপার। ওকে। আর আর আমি একটু জানতে চাইছিলাম যে এই যে তৃণমূলের শাসনাধীন সময়ে গত 15 বছরে আমরা হুম। দেখেছি তোমাকে প্রচুর অনেকবার জেলে ধরে নিয়ে গেছে ভুয়া কেসে। মানে এগুলো এগুলো কি তোমার প্রচারের হাতিয়ার হবে, নাকি নতুন আরো কিছু থাকবে তোমার প্রচারে? তৃণমূল শুধু মানবগড় বিরোধী তো অন্যায় করেনি, সবার বিরুদ্ধেই করেছে। প্রচুর সাংবাদিক এরকম করেছে যারা সরকারের বিরুদ্ধে খবর করেছে, এবং সেইগুলোর প্রতিবাদই তো এই লড়াই, সিস্টেম চেঞ্জের লড়াই। পুলিশ মানেই সেটা দলের হবে, কখনো সিপিএম কখনো তৃণমূল, এই সিস্টেম তো চলতে পারে না। সে সিস্টেম চেঞ্জ করার জন্যই তো লড়াইয়ে নেমেছি, এবং সেই সিস্টেমে চেঞ্জ করতে হয় বলে সিস্টেমের মধ্য থেকে লড়াইটা করতে হবে। সিস্টেমের বাইরে থেকে তো এতদিন লড়াই করে এসেছি, কথা বলে এসেছি, এবার সিস্টেমের মধ্য থেকে লড়াই করার চেষ্টা করব, মেমারির জনতা সুযোগ দিলে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। যে ভয়েস ক্লিপটা আপনারা শুনলেন তার কাকে বলুন তো? সাংবাদিক মানব গুহ, যিনি মেমারি থেকে বিজেপির টিকিট পেয়েছেন। তিনি একজন সাংবাদিক, তিনি একজন ইউটিউবার, এবং দ্য বেঙ্গল নিউজ বলে যে চ্যানেলটা আপনারা দেখেন, মানব গুহকে এ রাজ্যে চেনে না এমন খুব কম মানুষ রয়েছেন। একদম সরাসরি শাসকের যে সমস্ত কীর্তি, শাসকের যে অপকীর্তি, শাসকের যে বিভিন্ন রকমের দুর্নীতি, চুরি, ফেরেববাজি, ধর্ষণ, ডাকাতি, যা যা কিছু করেছে এই গত 15 বছরে, মানব গুহ প্রত্যেকটাকে টেনে টেনে এনে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরেছেন। মানব গুহ আমাদের অত্যন্ত পরিচিত, আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, কলকাতা প্রেস ক্লাবের সদস্য, দীর্ঘদিন টেলিভিশনে কাজ করেছেন, সংবাদপত্রে কাজ করেছেন, এবং এখন তিনি সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিক হিসেবে একজন অন্যতম সফল ব্যক্তির নাম হচ্ছেন মানব গুহ। তার আদি বাড়ি একদম তার জন্মসূত্রে পৈতৃক বাড়ি হচ্ছে মেমারিতে। সেখান থেকেই তিনি বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজ, বিভিন্ন ধর্মীয় কাজ, স্পিরিচুয়াল কাজ, এগুলো তিনি করে এসেছেন। এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে বেছে 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 প্রার্থী তালিকা তৈরি করেছে, আজকে চতুর্থ তালিকা প্রকাশিত হয়েছে। চতুর্থ তালিকাটা একটু আপনাদের শোনাবো। অত্যন্ত আকর্ষণীয় যে কয়েকজন টিকিট পেয়েছেন তার মধ্যে মানব গুহ অন্যতম। এই জন্যই মানব গুহর যে বক্তব্য, তার যে প্রাথমিক প্রতিক্রিয়া, মানে সাংবাদিক মানব গুহ থেকে রাজনীতিক মানব গুহের প্রথম প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। এবার একটু আমরা দেখে নেব আজকের প্রার্থী তালিকায়, চতুর্থ প্রার্থী তালিকায় কারা কারা আছেন। আসুন আমরা একটু জেনে নিই। সিতাইতে আছেন আশুতোষ বর্মা, নাটাবাড়িতে গিরিজা শঙ্কর রায়, বাগদায় সোমা ঠাকুর। সোমা ঠাকুর হচ্ছেন শান্তনু ঠাকুরের স্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এবং মতুয়াদের, এই মতুয়া যে মহাসংঘ রয়েছে, তিনি একজন অন্যতম স্পিরিচুয়াল লিডার হিসেবে তিনি পরিচিত এবং জনপ্রিয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি মগরাহাট পূর্ব শ্রী উত্তম কুমার বণিক। দেবাংশু পণ্ডা পেয়েছেন ফলতা থেকে। এরপরে দেবাশিস ধরকে সোনারপুর উত্তর থেকে টিকিট দেওয়া হয়েছে। দেবাশিস ধর আপনারা মনে আছে নিশ্চয়ই আপনাদের, 2021-এ তিনি কোচবিহারের পুলিশ সুপার ছিলেন। তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপিতে গত সাধারণ নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং 2026-এর বিধানসভা নির্বাচনে যে রাজনৈতিক কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে, গতকাল থেকে মনোনয়ন পর্ব শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন। দেবাশিস বাবুকে বেছে নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এরপরে আসছে সন্তোষ পাঠক, চৌরঙ্গি। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হচ্ছে চৌরঙ্গি। সন্তোষ পাঠক দীর্ঘদিনের কাউন্সিলর, তিনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে কিছুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন। এবং এটা প্রত্যাশিত ছিল, এটা প্রায় জানাই ছিল যে চৌরঙ্গিতে সন্তোষ পাঠক তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং তার বিরোধী যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে যে তিনি একটা বড় টক্কর দিতে চলেছেন এটা তো বলাই বাহুল্য। সন্তোষ পাঠক অত্যন্ত জনপ্রিয় মুখ। বিভিন্ন সময়, সে আমরা কোভিডের সময় হোক বা কোথাও আগুন লেগে যাওয়া হোক, বড়বাজার এলাকায় সন্তোষ পাঠককে আমরা দেখেছি। তিনি তার পানীয় জল বা মাস্ক বা অন্যান্য খাদ্য সামগ্রী, যা যা কিছু ত্রাণ সামগ্রী নিয়ে তিনি হাজির হয়েছেন। এখানকার মানুষ, অর্থাৎ কলকাতার চৌরঙ্গি বিধানসভার প্রায় প্রত্যেকটা মানুষ কিন্তু সন্তোষ পাঠকের প্রতি তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের আনুগত্য রয়েছে। সন্তোষ পাঠক অত্যন্ত টাফ ফাইট দিতে চলেছেন বলাই বাহুল্য। এরপরে রঞ্জন কুমার পাল, তিনি পাঁচলা থেকে টিকিট পেয়েছেন। এরপরে পীযূষ কান্তি দাস, তিনি চণ্ডীপুর থেকে, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর। দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখান থেকে সোহম নামে যে অভিনেতা তৃণমূলের ছিলেন, তাকে সেখানে এবার টিকিট দেওয়া হয়নি। এবারে কে টিকিট পেয়েছেন না পেয়েছেন সেটা আমাদের জানার দরকার নেই, কিন্তু এই ডক্টর পীযূষ কান্তি দাস, তাকে
প্রার্থী করা হতে পারে এমন একটা জল্পনা ছিল, এবং তৃণমূলের তরফে, রাজ্যের শাসক দলের তরফে তার প্রতি কুৎসা কটাক্ষ, বিভিন্ন রকমের মিম ছড়িয়ে দেওয়া, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করা ইত্যাদি শুরু হয়ে গিয়েছিল। ডক্টর পীযূষ কান্তি ইনি যে চণ্ডীপুর থেকে টিকিট পাবেন এটা আমরা আগে থেকেই কিছুটা আঁচ করতে পেরেছিলাম। এরপরে প্রদীপ লোধা, তিনি গড়বেতা থেকে টিকিট পেয়েছেন। মেমারি থেকে মানব গুহ, আমরা আপনাদের বলেছিলাম, একদম শুরু করেছিলাম এই প্রতিবেদন যে বক্তব্য শুনিয়ে, মানব গুহ তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার সাফল্য প্রার্থনা করছি, ঈশ্বরের কাছে তার সর্বাঙ্গীন কুশল কামনা করছি এবং তিনি জয়ী হন সেই প্রার্থনা করার পাশাপাশি মেমারির মানুষের কাছে আমরা আবেদন করছি, আপনারা দেখুন আপনাদের আনুগত্য, ভালোবাসা, চটিচাটা যা কিছু রয়েছে সব একটুখানি সরিয়ে দিয়ে একজন সত্যিকারের দেশপ্রেমিক, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ এবং ধার্মিক একজন মানুষ, অবশ্যই তার মধ্যে যোগ্যতা রয়েছে এবং এমন মানুষেরই কিন্তু বিধানসভায় আসা উচিত। আপনার এলাকার যে মানুষটি বিধানসভায় তার উন্নয়নের জন্য তার দুর্দশার কথা তুলে ধরবে, গোটা রাজ্যকে, গোটা দেশকে, গোটা পৃথিবীকে জানাবে, সেই রকম মানুষকেই কিন্তু লাগবে। মানব গুহ অত্যন্ত যোগ্য একজন দক্ষ রাজনীতিবিদ হতে চলেছেন এবং একজন এমএলএ কে আমরা পেতে চলেছি, এমন একজন এমএলএ। এর আগে অনেক সাংবাদিককে টিকিট শাসক দলও দিয়েছে, বিরোধীরাও দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল। ভারতের এই গণতান্ত্রিক ব্যবস্থায় এখানে কিন্তু ফেডারেল স্ট্রাকচারের মধ্যে আমরা দেখেছি যে অনেক সাংবাদিক টিকিট পেয়েছেন, অনেকে মন্ত্রী হয়েছেন, অনেকে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, কিন্তু সেই কারণে যে বলছি তা নয়। মানব গুহ সত্যিকারের একজন দেশপ্রেমিক এবং তিনি অত্যন্ত যোগ্য। ফলে আপনারা মানবকে যদি ভোট দিয়ে যেতেন আপনারাই লাভ করবেন, এটা নিয়ে কোনো সংশয় নেই। বারাবণীতে টিকিট পেয়েছেন অরিজিৎ রায়, ময়নাগুড়িতে প্রার্থী বদল হয়েছে, ডালিম রায়কে প্রার্থী করা হয়েছে। আর বাকি থাকলো কোনটা কৃষ্ণনগর উত্তর বাকি থাকলো, কল্যাণী বাকি থাকলো, মানে এগুলো নদিয়ার, দমদম উত্তর বাকি থাকলো, মধ্যমগ্রাম বাকি থাকলো। এই দুটো কেন্দ্র হচ্ছে উত্তর 24 পরগনার। কলকাতা পোর্ট, কলকাতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ, এখনো প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। পঞ্চম তালিকায় সম্ভবত দ্রুত তাদের নাম ঘোষণা করা হবে। উলুবেড়িয়া পূর্ব হাওড়ার, জয়পুর হচ্ছে পুরুলিয়ার। এই কয়েকটা সিট এখনো পর্যন্ত বাকি রয়েছে। তবে এই যে শান্তনু ঠাকুরের স্ত্রী হোক, দেবাশিস ধর হোক বা মানব গুহ হোক, মানে একটা চমক কিন্তু থাকছে প্রত্যেকটা তালিকায়। আমরা দেখেছি এর আগে যে 3টে তালিকা প্রকাশিত হয়েছে, দেখুন ব্যক্তিগতভাবে কারো ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেটা সর্বাঙ্গীনভাবে, সর্বজনীনভাবে যে প্রার্থী তালিকা হয়েছে এটা অত্যন্ত সাধুবাদযোগ্য, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। দীর্ঘদিন পরিশ্রম করে, অনেক গবেষণা করে, অনেক সমীক্ষা করে তারপরে যাকে টিকিট দেওয়া হয়েছে। এবং এবারের ভোট কিন্তু কোনো রকমের ওই প্রার্থী দেখার পাশাপাশি একটা মেরুকরণের ভোট হতে চলেছে, আমরা ওরার ভোট হতে চলেছে, যে যারা আপনারা ধর্মের পাশে থাকতে চান, যারা অধর্মের পাশে থাকতে চান, যারা চুরির পাশে থাকতে চান, যারা চুরির প্রতিবাদ করতে চান, ধর্ষণের পাশে থাকতে চান অথবা ধর্ষণের বিরোধিতায় আপনারা প্রতিবাদ করতে চান, এই ভোটটা হতে চলেছে। চুরি, দুর্নীতি, ফেরেববাজি, রাহাজানি, ডাকাতি, খুন, ধর্ষণ এর বিরুদ্ধে যারা আছেন এবং এর পাশাপাশি সনাতন হিন্দু ধর্মাবলম্বী তারা কিন্তু সবাই একজোট হয়ে গিয়েছেন। ফলে এই 2026-এর ভোট অন্যান্য ভোটের চেয়ে যে অন্যরকম সেটা বলাই বাহুল্য। এর পাশাপাশি একটা বড় খবর রয়েছে, এই যে সোমা, মানব বা দেবাশিস ধর এরা তো টিকিট পেলেন, এর পাশাপাশি একটা উল্লেখযোগ্য বড় খবর রয়েছে, সেটা হচ্ছে 14ই মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন, 15ই মার্চে ভোট ঘোষণা হলো। তারপর থেকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের যে সমস্ত আইএএস আইপিএসদের বদলি করে দেওয়া হয়েছিল তাদেরকে ভোটের কাজে লাগানো যাবে না, এটা জাতীয় নির্বাচন কমিশন তারা জানিয়ে দিয়েছিল। এবং শুধুমাত্র যে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি নন, রাজ্য পুলিশের ডিজি, সিপি, ডিএম, এসপি সব বদল করা হয়ে গিয়েছিল, একগুচ্ছ অফিসারকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু আরো বড় বোমাটা নিক্ষেপ করেছে কমিশন, সেখানে ওসি আইসি বিডিওদের বদলি করা হয়েছে। এবং এর আগের এপিসোডে আপনাদেরকে আমরা জানিয়েছি যে প্রায় 267 জন অফিসার ছিলেন, একজন বাদ দিয়ে 266 জন অফিসারকে বদলি করা হয়েছিল। তার প্রতিবাদে এই রাজ্যের শাসক দলের তরফে একটা মামলা করা হয়েছিল, জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, দেখুন মামলাতে বলা হয়েছিল যে না কমিশন এইভাবে বদলি করতে পারে না, একটা রাজ্যের সরকার, একটা নির্বাচিত সরকার তো কি হয়েছে, এখন কেয়ারটেকার সরকার, বিদায়ী সরকার, এখন সমস্ত ক্ষমতা চলে গেছে কমিশনের হাতে। দেখছেন না পিসি ভাইপো বা তাদের যে বাহিনী তারা কেমন হায় হায় করছে, হতাশা প্রকাশ করছে, উদ্বেগ প্রকাশ করছে, সব চলে গেল, আমার সমস্ত শক্তি কেড়ে নিল, সমস্ত ক্ষমতা কেড়ে নিল। এটা তো নিয়ম, এটাই হওয়ার। আর আপনার যারা চটি চাটা, যারা চটি ভাজা খায়, চটি সেদ্ধ খায়, চটি লেহন করে, তাদেরকে তো বাইরে পাঠাবেই, তাদেরকে ভোট প্রক্রিয়া থেকে দূরে রাখবেই। এই কারণেই জাতীয় নির্বাচন কমিশন এই কাজ করেছে এবং আরো করবে।
আরো করবে, আপনারা অপেক্ষা করুন। 2.5 লক্ষ আধা সেনার নজরদারিতে ভোট হতে চলেছে। কমিশন এবার প্রচুর বেনজির পদক্ষেপ করতে চলেছে ভোট ব্যবস্থাকে স্বচ্ছ এবং নিরপেক্ষ করার জন্য, প্রত্যেকে যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করার জন্য, এবং এই ভয়মুক্ত ভোট করার জন্য এই ওসি, এই আইসি, এই বিডিও, এই আইএএস অফিসার, এই আইপিএস অফিসারদের বদলি অত্যন্ত জরুরি ছিল এবং সেটার প্রতিবাদ করে যাতে করে আগের সবাইকে ফিরিয়ে আনা যায়, যেমন ভাবে তৃণমূল চাইছে এসআইআরটা বাদ দিয়ে পুরনো তালিকাতেই, পুরনো যে তালিকা রয়েছে ভোটার তালিকা, সেই তালিকাতেই ভোট হোক। 2024-এ যে তালিকায় লোকসভা ভোট হয়েছিল সেই তালিকাতেই ভোট হোক। কিন্তু তা তো হওয়ার নয়, চাইলে তো আর হয় না, যা খুশি তা করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না, এবং এই কারণেই জাতীয় নির্বাচন কমিশন যা যা পদক্ষেপ করেছে, হাইকোর্ট বলে দিয়েছে যে না, এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই, এই মামলা গ্রহণ করা হবে না। যারা যারা বদলি হয়েছেন তারাই কিন্তু তাদের নির্দিষ্ট জায়গায় তারা যাবেন, যাদেরকে খাঁচাবন্দি বা বোতলবন্দি করা হয়েছে বোতলবন্দি হয়ে থাকবেন, এবং মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কারার ডিজি, কলকাতা পুলিশের সিপি সহ যারা যারা নতুন পদে এসেছেন তারাই কিন্তু বহাল থাকবেন। যারা যারা নতুন ওসি, নতুন আইসি হিসেবে, নতুন বিডিও হিসেবে দায়িত্ব পেয়েছেন তারাই কিন্তু দায়িত্বে থাকবেন। নতুন করে আর তাদেরকে বদল করা হবে না, এটা কলকাতা হাইকোর্ট আজকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। এবং এর পাশাপাশি শুধুমাত্র কি এই অফিসারদের বদল, নির্বাচন কমিশনের যে রাজ্য নির্বাচন কমিশনের সিইও, সেই দপ্তরেও 4 জন অফিসারকে বদলি করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে উপমুখ্য নির্বাচনী আধিকারিক সুব্রত পাল, তিনি সহ আরো 4 জনকে বদলি করে দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিইও দপ্তরের খবর বাইরে চলে যাচ্ছিল, বুঝলেন তো, বাইরে চলে যাচ্ছিল কি হচ্ছে না হচ্ছে, কার সঙ্গে সিইও কথা বলছেন, দিল্লি কি নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশ কার্যকর হতে পারে নাকি না হতে পারে সেটা নিয়ে যে আলোচনা, রাজ্যের যে সমস্ত কনফিডেন্সিয়াল আলোচনা, ভোট সংক্রান্ত কনফিডেন্সিয়াল আলোচনা, সেগুলো বাইরে ফাঁস হয়ে যাচ্ছিল। এই অভিযোগে 4 জন অফিসারকে বদলি করে দেওয়া হয়েছে। অর্থাৎ সমস্ত জায়গায় একটা সংস্কার শুরু হয়ে গেছে। বারবার বলছি, এবারের নির্বাচন কিন্তু অন্যরকম নির্বাচন। এবারের নির্বাচন একদম দেয়ালে যাদের পিঠ থেকে গেছে তাদের নির্বাচন, একদম ধর্মযুদ্ধের নির্বাচন। এবারের নির্বাচন শেষবারের মতো আপনাদের অধিকার অর্জনের নির্বাচন। বন্ধুরা, আমাদের এই এপিসোড কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানানোর পাশাপাশি যারা প্রথমবার দেখছেন তারা কিন্তু নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনারা যদি চান আমাদের আরো বেশি করে সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদের আরো এপিসোড তৈরি করতে উদ্বুদ্ধ করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।